আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই মহামারীর মধ্যে আমাদের অনলাইন ক্লাস চলছে। তো আজ আমরা অনলাইন ক্লাসে রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই অধ্যায়ের রাসায়নিক নিক্তি সম্পর্কে জানব। তো আমরা দেখি রাসায়নিক নিক্তি দুই প্রকার, এখানে পলবঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স আবার দুই প্রকার, এটা হচ্ছে 2 ডিজিট এবং 4 ডিজিট, এই দুই প্রকার ব্যালেন্স। আর একটা ব্যালেন্স হচ্ছে পলবঙ্গি ব্যালেন্স। ব্যালেন্স আমরা প্রধানত ব্যবহার করি দৈনন্দিন জীবনে বিভিন্ন দ্রব্য সামগ্রী পরিমাপের জন্য। আমরা বাজার থেকে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র কিনি বা অন্য অন্য বিষয়ে যেগুলো কেনাকাটা করি, সেগুলো ভর পরিমাপের মাধ্যমে আমরা তার মূল্য নির্ধারণ করে থাকি এবং এভাবেই ক্রয় করে থাকি। তো আমরা এই ধরনের পরিমাপ যখন রাসায়নিক পরীক্ষাগারে বা কেমিস্ট্রি ল্যাবে করা হয়, তখন বেশ সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের দরকার হয়। কারণ পরিমাপ যদি নির্ভুল ও সঠিক না হয়, পরীক্ষার ফলাফল ভুল আসতে পারে বা রেজাল্ট মিলবে না, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে। এই জন্য খুবই সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপ দরকার। ডিজিটাল ব্যালেন্স দ্বারা আমরা যেমন 2 ডিজিট ও 4 ডিজিট ব্যালেন্স পর্যন্ত পরিমাপ করতে পারি, অর্থাৎ 4 ডিজিট পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে 4 ঘর পর্যন্ত আমরা নির্ভুলভাবে পরিমাপ করতে পারি 4 ডিজিট ব্যালেন্স দ্বারা, এবং 2 ডিজিট ব্যালেন্স দ্বারা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারি। এইখানে দেখো বলা হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ কাজে পদার্থকে গ্রাম এককে দশমিকের পর দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে পরিমাপের জন্য ব্যবহৃত নিক্তিকে রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স বলে। এই কেমিক্যাল ব্যালেন্স দুই প্রকার, পলবঙ্গি ব্যালেন্সের সাহায্যে ও দশমিকের পরে 4 ঘর পর্যন্ত পরিমাপ করা সম্ভব, এবং এই ডিজিটাল ব্যালেন্সের সাহায্যেও দশমিকের পরে 4 ঘর পর্যন্ত পরিমাপ করা সম্ভব। আমরা এখানে বর্তমানে ডিজিটাল ব্যালেন্স বা পলবঙ্গি ব্যালেন্সটা 1866 সালে জার্মান প্রকৌশলী পলবঙ্গি কর্তৃক উদ্ভাবিত হয়। এই ডিজিটাল বা পলবঙ্গি দুই প্রকার ব্যালেন্সই কেমিক্যাল ব্যালেন্স হিসেবে ব্যবহৃত হয়। পলবঙ্গি ব্যালেন্সে উপরের বিম বা তুলা দণ্ডকে 50 বা 100 ভাগ করে বাম প্রান্তের দাগে 0 ও ডান প্রান্তের দাগে 50 বা 100 চিহ্নিত থাকে। অর্থাৎ ব্যালেন্সের উপরে, সবার উপরে যে বিমটা থাকে সেই বিমটাকে 50 বা 100টা ভাগে ভাগ করা হয়, এবং সর্ববামে থাকে 0 ও সর্বডানে থাকে 50। ভাগে যদি ভাগ করা হয় তাহলে সর্বডানে থাকবে 50, যদি 100 ভাগে ভাগ করা হয় বিমটাকে তাহলে সর্বডানে থাকবে 100। এবং 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম রাইডারকে 0 দাগে রেখে ব্যালেন্সের সমতা করা হয়। অর্থাৎ বিমের উপরে একটা রাইডার বাহক থাকে, এই রাইডার বাহকের উপরে রাইডার রাখা হয়। রাইডারের ভর 5 মিলিগ্রাম হতে পারে অথবা 10 মিলিগ্রামই হতে পারে। যে কোনো ভরের রাইডার, এই দুই প্রকারের যে কোনো ভরের রাইডার আমরা রাইডার বাহকের উপর রেখে সেই রাইডারটাকে ব্যালেন্সের বিমের বাম প্রান্তে 0 দাগে ধরে তারপরে ব্যালেন্স সমতা করা হয়। এছাড়াও এক ধরনের ব্যালেন্স আছে যেটা বিমের মাঝখানে 0 দাগ ধরে বাম ও ডান দিকে 25 বা 50টি করে দাগ থাকে, অর্থাৎ 100 ভাগ। এটাকে বলা হয় সার্টোরিয়াস ব্যালেন্স। বর্তমানে এর ব্যবহার নেই এবং বর্তমান সিলেবাসেও এটি নেই। এই জন্য এটা সম্পর্কে আমরা এটুকুই জানবো, এর বেশি কিছু দরকার নেই। এছাড়া ক্ষয়কারক রাসায়নিক পদার্থের মোটামুটি ওজন নেওয়ার জন্য এক প্রকার রাফ ব্যালেন্স ব্যবহৃত হয়। ক্ষয়কারী বা যেসব পদার্থ রাসায়নিক নিক্তিকে ক্ষয় করে, করোসিভ টাইপের পদার্থ, এই ধরনের পদার্থের ওজন নেওয়ার জন্য রাফ ব্যালেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ তাদের খুব সূক্ষ্ম বা নির্ভুল ওজন দরকার হয় না, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ওজন পেলেই আমরা পরীক্ষা নিরীক্ষা চালাতে পারি। সেই ধরনের ওজন বা ভর নির্ণয়ের জন্য রাফ ব্যালেন্স ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের কেমিক্যাল ব্যালেন্স সম্পর্কে একটু আলোচনা। এরপরে আমরা দেখব এখান থেকে কি আছে। পলবঙ্গি ব্যালেন্স তোমাদের কাছে খুবই নতুন বিষয়, এটা সম্পর্কে আসলে মনে হয় এখনো সেভাবে কিছুটা ক্লিয়ার হয়নি। আমরা দেখি ব্যালেন্সের ছবি দেখব, ছবি দেখে সেই অনুযায়ী আরও একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা এর পরের অংশেই দেখছি পলবঙ্গি ব্যালেন্সের এখানে ছবি দেখাচ্ছে। দেখো গঠনগতভাবে পলবঙ্গি ব্যালেন্সে প্রধানত 4টি অংশ থাকে, 4টি অংশে বিভক্ত থাকে একটা পলবঙ্গি ব্যালেন্স। এক নাম্বার হচ্ছে কাচের বক্সযুক্ত বেদি বা বেস। এটা দেখো ছবিটা যদি তোমরা দেখতে পাও, এখানে আসলে কাচের বক্সযুক্ত বেদি বা বেস, বক্সটা দেখাচ্ছে না, কাচের বক্সটা এখানে শো করছে না,
কিন্তু বাম পাশে বেদি বা বেস এইটা লেখা আছে এই ছবিটার, এটা কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ পলভঙ্গি ব্যালেন্স এই ধরনের একটা বেদি বা বেসের উপরে বসানো থাকে। এরপর মাঝ বরাবর আছে স্তম্ভ বা কলাম। 2 নম্বরে হচ্ছে স্তম্ভ বা কলাম, যেটার উপরে বিম এবং পাল্লাগুলো ঝুলে থাকে, রাখা হয়। 3 নম্বর হচ্ছে তুলাদণ্ড বা দাগাঙ্কিত বিম ও পাল্লা। এইটা হচ্ছে এই যে উপরে দাগ দেয়া সমন্বয়কারী স্ক্রু, দুই পাশে সমন্বয়কারী স্ক্রু, তার মাঝখানে হচ্ছে দাগ কাটা স্কেল টাইপের, এইটাই হচ্ছে বিম। এবং এর নিচে দুই পাশে যে দুইটা পাল্লা ঝুলছে, এখানে দেখো পাল্লা লেখা আছে, এই হচ্ছে দাগাঙ্কিত বিম ও পাল্লা। 3 নাম্বার। 4 নম্বরে বলছে রাইডার ও রাইডার বাহক। আমি যেটা বলছিলাম, এই দেখো রাইডার বাহক উপরে দেখা যাচ্ছে একটা রড, এবং তার উপরে থাকে রাইডার। এই যে বিমের স্কেলের উপরে রাইডারটা রাখা আছে, এখানে রাইডার বাহক এবং রাইডারকে আলাদাভাবে দেখানো হচ্ছে। আসলে এই বাহকের উপরেই রাইডারটা থাকে ওই স্কেল বরাবর। আমরা এই রাইডারটাকে সরায়ে এই রাসায়নিক বস্তুর ভরটা আরও সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারি। সাধারণত স্কেল দ্বারা আমরা মিলিগ্রাম পর্যন্ত ভর পরিমাপ করতে পারি, কিন্তু মিলিগ্রামের ভগ্নাংশ যদি নির্ণয় করতে হয়, এটা সাধারণ স্কেলে আর সম্ভব হয় না। কিন্তু পলভঙ্গি ব্যালেন্স দ্বারা মিলিগ্রামের ভগ্নাংশ পর্যন্ত ভর পরিমাপ করা সম্ভব। যেমন ডিজিটাল ব্যালেন্স দ্বারা 4 ডিজিট পর্যন্ত পরিমাপ করা সম্ভব, অনুরূপভাবে পলভঙ্গি ব্যালেন্স দ্বারাও 4 ডিজিট পর্যন্ত, দশমিকের পরে 4 দশমিক স্থান পর্যন্ত ভর পরিমাপ করা সম্ভব। আমরা দেখি পলভঙ্গি ব্যালেন্সের এই অংশগুলোর বর্ণনা কি দেয়া আছে। হ্যাঁ, এখানে যে 4টা অংশ বলা আছে, সেই 4টা অংশের বিবরণ এখানে দেয়া আছে। দেখো, তোমরা যখন এই বিবরণটা দেখবে, তোমাদের বইয়ের ছবিটা খুলে রাখবে, সামনে বইটা খুলে রেখে এই ভিডিওটা দেখবে এবং এখানকার বিবরণের সাথে বইয়ের ছবিটা দেখবে, তাহলে অনেকটা ক্লিয়ার হবে, বুঝতে পারবে। 1 নম্বরে বলছে কাচের বক্সযুক্ত বেদি বা বেস। পলভঙ্গি ব্যালেন্সের আয়তাকার বেদিটি গ্রানাইট পাথর বা ইবোনাইট নামক শক্ত পাথরের তৈরি। বেদিটা আয়তাকার থাকে এবং গ্রানাইট বা ইবোনাইট এই টাইপের শক্ত পাথর দ্বারা তৈরি থাকে। বেদির সাথে যুক্ত কাচের বক্সের ভিতর ব্যালেন্সটি খাড়াভাবে বসানো থাকে। বেদির নিচে দুই প্রান্তে সামনের দিকে দুটি ও মাঝখানে পিছনের দিকে একটি সমতলকারী বা লেভেলিং স্ক্রু থাকে। অর্থাৎ আমরা যে ইবোনাইট বা গ্রানাইটের বেদিটি বললাম, এর নিচে 3টা স্ক্রু থাকে, সামনের দিকে 2টা এবং মাঝ বরাবর পিছনের দিকে একটা স্ক্রু থাকে। এই স্ক্রুগুলো ঘুরিয়ে বেদিটার লেভেল ঠিক করা হয় এবং বেদির উপরের দিকে স্প্রিটের একটা বুদবুদ থাকে। অর্থাৎ ইবোনাইট পাথরের উপরে একটা ফাঁকা জায়গায় কিছুটা স্প্রিট রাখা থাকে, সেটা কাঁচ বা প্লাস্টিক দ্বারা ঢাকা থাকে এবং তার ভিতরে একটা বুদবুদ থাকে। যখন এই স্ক্রু 3টাকে ঘুরায়ে বেদিটাকে লেভেল করা হয়, তখন স্প্রিটের বুদবুদ ঠিক মাঝখানে থাকে। যদি স্পিরিটের বুদবুদ মাঝখানে না থাকে, কোনো প্রান্তে বা এদিক ওদিক ঘুরে যায়, তখন বুঝতে হবে যে বেদিটা লেভেল হয়নি। তখন স্ক্রুটাকে আবার প্রয়োজন মতো ঘুরিয়ে যেদিকে যতটুকু উঁচু নিচু করার দরকার সেভাবে ঘুরায় এই বেদির লেভেল ঠিক করতে হবে। যখন বুদবুদ স্পিরিটের মাঝ বরাবর অবস্থান করবে, তখন বুঝতে হবে যে বেদিটি লেভেল হয়েছে। বেদির ডান দিকে পাল্লা উঠানো ও নামানোর হ্যান্ডেল দ্বারা ব্যালেন্সটিকে সচল বা বন্ধ করা হয়। বেদির ডান দিকে ছবিতে দেখো একটা পাল্লা বা হ্যান্ডেল, এই পাল্লা উঠানো নামানোর হ্যান্ডেল আছে, যেটা দ্বারা ব্যালেন্সটিকে সচল ও বন্ধ করা হয়। 2 নম্বর কলামে বলা হচ্ছে, 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে স্তম্ভ বা কলাম। ব্রাশ বা পিতলের তৈরি ফাঁপা স্তম্ভটি খাড়াভাবে বেদির মাঝখানে যুক্ত থাকে। ব্রাশ বা পিতল, পিতলের ইংলিশ টার্ম হচ্ছে ব্রাশ, এইটা দ্বারা তৈরি ফাঁপা স্তম্ভটি খাড়াভাবে বেদির মাঝখানে যুক্ত থাকে। একটি ধাতব দণ্ড ফাঁপা কলামের ভিতর দিয়ে নিচে হ্যান্ডেলের সাথে যুক্ত থাকে এবং দণ্ডের উপর প্রান্তে বিমের কেন্দ্রীয় ফলকটি থাকে। বলা হচ্ছে কি, ধাতব দণ্ড ফাঁপা কলমের ভিতর দিয়ে নিচে হ্যান্ডেল, অর্থাৎ যে হ্যান্ডেলের সাহায্যে আমরা পাল্লা উঠানো নামানো বা ব্যালেন্সটা সচল করতে পারি, সেই হ্যান্ডেলের সাথেই কিন্তু এই ধাতব দণ্ডটা কলামের ভিতর দিয়ে যুক্ত থাকে। তাহলে এইটা দ্বারাই আমরা খুব সহজে ওই পাল্লা উঠানো নামানো এটা করতে পারি। এবং উপরের দিকটা যুক্ত থাকে বিমের কেন্দ্রীয় ফলকটির সাথে। এই হচ্ছে স্তম্ভ বা কলাম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তুলাদণ্ড বা দাগাঙ্কিত বিম ও পাল্লা। অ্যালুমিনিয়াম ধাতু বা পিতলের চেপ্টাকৃতির দাগাঙ্কিত বিম বা তুলাদণ্ডটির 3টি ফলক থাকে। পার্শ্বীয় ফলকের 2টি সমান পাল্লা ঝুলানো থাকে। ফলক মানে একটু আংটা টাইপের বা একটু লম্বা অংশ, যেটাতে পাল্লা 2টা ঝুলানো, ছবিতে দেখা যাচ্ছে।
এবং কেন্দ্রীয় ফলকটি স্তম্ভের ভিতর ধাতব দণ্ডের উপর থাকে। অর্থাৎ কেন্দ্রীয় যে ফলক দুই পাশের দুইটা, যে দুইটাতে পাল্লা ঝুলানো থাকে, আর মাঝখানের ফলকটি ফাঁপা ধাতব দণ্ডের ভিতর দিয়ে, এর স্তম্ভের ভিতর দিয়ে ভিতরে যে দণ্ড থাকে তার উপরে থাকে। সমন্বয়কারী স্ক্রু ঘুরিয়ে তুলা দণ্ডের সাথে যুক্ত পয়েন্টারটিকে স্তম্ভের নিচে যুক্ত মূল স্কেলের শূন্য দাগে রাখা হয়। আমরা একটু আগে বললাম বা পড়লাম, বেদি বা বেসটাকে লেভেল করা হয়। লেভেলিং স্ক্রু ঘুরিয়ে সামনে দুইটা এবং পিছনের দিকে একটা, মোট তিনটা স্ক্রু থাকে। ঠিক একইভাবে এই বিম বা তুলাদণ্ড এর দুই পাশেও দুইটা স্ক্রু থাকে, লেভেলিং স্ক্রু এই দুইটা, এবং এই দুইটা স্ক্রুকে ঘুরে পয়েন্টারটিকে এই তুলাদণ্ডের উপর থেকে নিচের দিকে একটা সূক্ষ্ম পয়েন্ট আছে এবং নিচে ছোট স্কেল আছে, এই স্কেলের শূন্য দাগ বরাবর সূচকটাকে নিয়ে আসা হয়। এই লেভেলিং স্ক্রু সমন্বয়কারী স্ক্রু ঘুরিয়ে তুলাদণ্ডের সাথে যুক্ত পয়েন্টারটিকে স্তম্ভের নিচে যুক্ত মূল স্কেলের শূন্য দাগে রাখা হয়। আমরা যদি ছবিটা আরেকবার দেখি তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে। আমরা তিনটা পয়েন্ট পড়ে ফেলছি। এখানে দেখো এই বরাবর যে ছবিতে দেখা যাচ্ছে সূচকটা নিচে পাল্লা, দুই পাল্লার মাঝে নিচে ছোট্ট একটা স্কেল আছে। এই স্কেলের মাঝ বরাবর সূচকটা যখন আসবে তখন বুঝতে হবে যে ব্যালেন্সটা ব্যবহার উপযোগী হয়েছে। এবং এই যে স্কেল দাগাঙ্কিত বিম, তার ডানে এবং বামে দুইটা সমন্বয়কারী স্ক্রু রয়েছে। এই স্ক্রু দুইটা ঘুরায়েই এই পাল্লাটাকে ব্যালেন্স করা হয়, এবং যে সূচক বা পয়েন্টার এখানে দেখাচ্ছে, এই পয়েন্টারটা নিচে ছোট স্কেলের মাঝ বরাবর অবস্থান করে বা শূন্য দাগ বরাবর অবস্থান করে। আমরা এখানে যেটা ছুরি বলছিলাম, এই দেখো পার্শ্বীয় ছুরির ফলক, দুই পাশে দুইটা পার্শ্বীয় ছুরির ফলক বলা হচ্ছে, এবং উপর থেকে দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে কেন্দ্রীয় ছুরির ফলক, যেটা এই স্তম্ভের ভিতর দিয়ে যে রডটা যায় সেই রডের উপরে বসানো থাকে। তো আমরা আবার বিবরণে চলে যাই। বিবরণ এবং ছবিটা পাশাপাশি থাকলে খুবই ভালো হতো, কিন্তু একই স্লাইডে আসলে এটা নিয়ে আসা সম্ভব হয়নি। দেখি আমরা 4 নম্বর পয়েন্ট, এখানে বলা হচ্ছে রাইডার ও রাইডার বাহক। রাইডার হলো 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম ভরের প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতুর একটি লুপ বা পেঁচানো তার, যা ওজন বাক্সে রাখানো থাকে। অর্থাৎ ব্যালেন্সের, পলভঙ্গি ব্যালেন্সের যে ওয়েট বা বাটখারা, এইগুলো একটা বক্সের ভিতরে রাখা থাকে। এই বক্সের ভিতরে একই সাথে এই লুপ বা তার, যেটাকে আমরা রাইডার বলি, এই জিনিসটাও তার ভিতরে রাখা থাকে। রাইডার বাহক হলো একটি ধাতব শলাকা, যার সাহায্যে তুলাদণ্ড বা বিমের শূন্য দাগে রাইডার স্থাপন করা হয়। সমন্বয়কারী স্ক্রু ঘুরিয়ে তুলাদণ্ডের সাথে যুক্ত পয়েন্টারটি নিচের স্কেলের শূন্য দাগে আসলে ব্যালেন্স বা নিক্তিটি সমতাযুক্ত ও ব্যবহারযোগ্য হয়। দেখো এখানে কি বলা হচ্ছে, রাইডার বাহক হলো একটি ধাতব শলাকা, যার সাহায্যে তুলাদণ্ড বা বিমের শূন্য দাগের উপর রাইডার স্থাপন করা হয়। সমন্বয়কারী স্ক্রু, অর্থাৎ আমাদের বিমের দুই পাশে যে সমন্বয়কারী স্ক্রু আছে বা অ্যাডজাস্টিং স্ক্রু, এটাকে ঘুরায় তুলাদণ্ডের সাথে যুক্ত পয়েন্টারটি, তুলাদণ্ডের সাথে যুক্ত যে পয়েন্টার বা সূচক একটা আছে, সেটা নিচের স্কেলের শূন্য দাগে আসলে ব্যালেন্স বা নিক্তিটি সমতাযুক্ত ও ব্যবহারযোগ্য হয়। এই হচ্ছে মোটামুটি পলভঙ্গি ব্যালেন্স সম্পর্কে একটি ধারণা এবং তার সম্পর্কিত বিভিন্ন অংশের বর্ণনা। তোমরা এটা বইয়ে আরও বিস্তারিত বর্ণনা দেয়া আছে, একটু পড়ে বোঝার চেষ্টা করবে। আমরা দেখি পরের অংশে, এখানে রাইডার কনস্ট্যান্ট বা রাইডার ধ্রুবক একটা বিষয় আছে। পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে এই রাইডার কনস্ট্যান্ট বা রাইডার ধ্রুবক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণ ওয়েট বা বাটখারা দ্বারা আমরা ভর মিলিগ্রাম পর্যন্ত পরিমাপ করতে পারি, কিন্তু যে কথা বলছি যে পলভঙ্গি ব্যালেন্স দ্বারা মিলিগ্রামের ভগ্নাংশ বা 4 দশমিক স্থান পর্যন্ত ভর পরিমাপ করা সম্ভব। এটা যদি করতে হয় তাহলে বাটখারা জনিত ভরের সাথে রাইডার জনিত ভরটা যোগ দিতে হয়। এই রাইডার জনিত ভর বের করার জন্য আমাদের রাইডার কনস্ট্যান্ট জানা খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ। এখানে দেখো, রাসায়নিক নিত্যের বিমের দৈর্ঘ্যের উপর প্রতি ক্ষুদ্রাংশে ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্যকে রাইডার ধ্রুবক বলে। রাইডার ধ্রুবক কাকে বলা হচ্ছে? রাসায়নিক নিত্যের বিমের উপর যে দাগ কাটা থাকে ছোট ছোট ভাগে 50 বা 100টি, এই প্রত্যেকটা ভাগ সমান বা প্রত্যেকটা ভাগের মধ্যে রাইডারটাকে সরালে যতটুকু ওজনের পার্থক্য হয় পাল্লায়, সেই পার্থক্যটাই হচ্ছে রাইডার ধ্রুবক। এখানে 4টা উদাহরণ দেওয়া আছে 4 ধরনের ক্ষেত্রে। আমরা এগুলো একটু দেখি। প্রথমে বলা হচ্ছে 5 মিলিগ্রাম রাইডার ও বিমে 50টি দাগ থাকলে রাইডার ধ্রুবক কী হবে? 5 মিলিগ্রাম ইন্টু 2 ডিভাইডেড বাই 50। এটা একটু খেয়াল করবে, এখানে আসলে
ভগ্নাংশ টাইপের বা উপর নিচে লব হর টাইপের করে লেখা যায়নি, এই জন্য ভাগ চিহ্নটা অবলিক বা স্ল্যাশ দ্বারা বোঝানো হচ্ছে। এবং উপরে যে দুইটা আছে সেটা কিন্তু ব্র্যাকেট দিয়ে রাখা হয়েছে, অর্থাৎ ব্র্যাকেটের পুরাটাই উপরে 5 মিলিগ্রাম ইন্টু 2 ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু আসতেছে 0.2 মিলিগ্রাম। এটাকে আমরা গ্রামে যদি নিয়ে আসি তাহলে 1000 দিয়ে ভাগ দিলে 0.0002 গ্রাম আসলো। এই হচ্ছে 5 মিলিগ্রাম ভরের 50 দাগ বিশিষ্ট এই পলভঙ্গি ব্যালেন্সের রাইডার কনস্ট্যান্ট বা রাইডার ধ্রুবক। আমরা এখানে দেখছি 5 মিলিগ্রাম রাইডারের ভর, এটা বুঝলাম, এবং 50টি ভাগ থাকে বিমে, এই জন্য 50 দ্বারা ভাগ করা হচ্ছে। কিন্তু এখানে যে ইনটু 2 আছে, এই 2টা কি জন্য ব্যবহার করা হচ্ছে এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি রাইডারটিকে বিমের উপর ক্ষুদ্রতম এক ঘর সরাই তাহলে বাম পাল্লায় ওই এক ঘর পরিমাণ ভর কমে এবং ডান পাল্লায় এক ঘর পরিমাণ ভর বাড়ে, অর্থাৎ দুই পাল্লায় ভরের পার্থক্য হয় কিন্তু 2 একক পরিমাণের। তুমি যদি রাইডারটাকে পলভঙ্গি ব্যালেন্সের উপরে এক ঘর পরিমাণ সরাও যে কোনো দিকে, তাহলে দুই পাল্লায় ভরের পার্থক্য 2 একক পরিমাণে হয়, চেঞ্জ হয় 2 একক পরিমাণে। এটার একটা আরও সিম্পল উদাহরণ যদি বলি, মনে করো তোমার কাছে 5 টাকা আছে, তোমার কোনো বোনের কাছেও 5 টাকা আছে, দুই বোনের কাছে সমান সমান 5 টাকা আছে। এখন যদি তুমি তোমার বোনকে 1 টাকা দিয়ে দাও, খেয়াল করো তুমি দিচ্ছ মাত্র 1 টাকা, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে 2 একক। তুমি যদি তাকে 5 টাকা দাও, তোমার 1 টাকা দাও, তাহলে তোমার থাকবে 4 টাকা আর ওর হবে 6 টাকা। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2 টাকার ডিফারেন্স হচ্ছে। তুমি দিচ্ছ 1 টাকা, ডিফারেন্স হচ্ছে 2 টাকা। এই যে বিষয়টা, ঠিক পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রেও একই বিষয়। আমরা যদি রাইডারটিকে বিমের উপর ক্ষুদ্রতম এক ঘর পরিমাণ ডানে বা বামে সরাই, তাহলে যে কোনো এক পাল্লায় যে পরিমাণ ভর কমে, অপর পাল্লায় ঠিক সমপরিমাণ ভর বাড়ে এবং ডিফারেন্স বা চেঞ্জটা হয় 2 একক করে। এই জন্য এই রাইডার কনস্ট্যান্ট নির্ণয়ের ক্ষেত্রে 5 মিলিগ্রাম ভরের রাইডারের সাথে 2 দ্বারা গুণ করা হয়েছে এবং এটার ভাগ সংখ্যা দ্বারা ভাগ দেওয়া হয়, অর্থাৎ 50 ভাগ থাকলে 50 দ্বারা ভাগ বা 100টা ভাগ থাকলে 100 দ্বারা ভাগ হবে। এই হচ্ছে রাইডার ধ্রুবক নির্ণয় সূত্রটার ব্যাখ্যা এবং প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম। এখন যদি দ্বিতীয় ক্ষেত্রে আসি, 5 মিলিগ্রাম রাইডার, ঠিক আছে, রাইডারের ভর আগে ছিল 5 মিলিগ্রাম, এখনও 5 মিলিগ্রাম, কোনো সমস্যা নেই। কিন্তু বিমে যে দাগ সংখ্যা বেড়ে যাচ্ছে, আগে ছিল 50টি দাগ, এখন বলা হচ্ছে যে না, এই পলভঙ্গি ব্যালেন্সটায় 50টির পরিবর্তে 100টি দাগে ভাগ করা আছে বিমটাকে, তাহলে রাইডার ধ্রুবক কত হবে? তাহলে ঠিক আগের মতোই আমরা সূত্রে বসাই যাই 5 মিলিগ্রাম ইন্টু 2 এর ব্যাখ্যা তো বললাম, 5 মিলিগ্রাম রাইডারের ভর ভাগ 100 হওয়ার কারণ এখানে বিমের ভাগ সংখ্যা 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 0.1 মিলিগ্রাম, যেটাকে গ্রামে নিয়ে গেলে আসে 0.0001 গ্রাম। আশা করি এই দুইটা রাইডার কনস্ট্যান্ট বা রাইডার ধ্রুবক তোমরা বুঝতে পারছো। তাহলে এই দুইটা বুঝলে পরের দুইটাও খুব সহজেই বুঝতে পারার কথা। আমরা এর আগে 5 মিলিগ্রাম রাইডারের ভর ঠিক রাখছিলাম, শুধু ভাগ সংখ্যা চেঞ্জ করছিলাম। দেখো এর পরে বলা হচ্ছে যদি 10 মিলিগ্রামের রাইডার ব্যবহার করা হয় তাহলে কি হবে। 10 মিলিগ্রাম রাইডার ও বিমে যদি 50টি দাগ থাকে তাহলে রাইডার ধ্রুবক কত আসবে? আগের মতোই সূত্র, অর্থাৎ 5 মিলিগ্রামের জায়গায় 10 মিলিগ্রাম দাও, দুই ক্ষেত্রেই তোমার এই 2 থাকবে, অর্থাৎ উভয় ক্ষেত্রেই এই যে ইন্টু 2, ওই ভরের চেঞ্জ হয় 2 একক, তাই 2 থাকবে। এখানে যেহেতু বিমে ভাগ সংখ্যা 50, এই জন্য আমরা 50 দিয়ে ভাগ দিচ্ছি। 50 দিয়ে ভাগ দিলে আসতেছে 0.4 মিলিগ্রাম, যেটাকে আমরা গ্রামে নিলে আসে 0.0004 গ্রাম। চতুর্থ অপশান বা 4 নম্বরে যে রাইডার কনস্ট্যান্টটা, সেইখানে দেখো 10 মিলিগ্রাম রাইডার ও বিমে যদি 100টি দাগ থাকে, আগে ছিল 50টি, তৃতীয় অপশানে ছিল 50টি দাগ, চতুর্থটিতে বলা হচ্ছে যে না 100টি দাগ এবং রাইডার ভর হবে 10 মিলিগ্রাম, তাহলে রাইডার কনস্ট্যান্ট কী হবে? এখানে দেখা যাচ্ছে 10 মিলিগ্রাম ইন্টু 2 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 0.2 মিলিগ্রাম, যেটাকে গ্রামে নিলে আসে 0.0002 গ্রাম। এই হচ্ছে 4টা ক্ষেত্রে, দুই ধরনের ব্যালেন্সের 4টা ক্ষেত্রে আমাদের রাইডার কনস্ট্যান্ট নির্ণয়, বা এটা দেখলাম 4টা ক্ষেত্র হওয়ার কারণ দুই ধরনের ব্যালেন্স, এক ধরনের ব্যালেন্সে তোমার 50টা ভাগ থাকতে পারে বিমে, আরেক ধরনের ব্যালেন্সে 100টি ভাগ থাকতে পারে। এই গেল দুইটা অপশন। বাকি দুইটা অপশন হচ্ছে আমরা যে রাইডারটা ইউজ করব সেটা 5 মিলিগ্রাম ভরের হতে পারে বা 10 মিলিগ্রাম ভরের হতে পারে। এই দুই ধরনের কারণে এখান থেকে দুইটা, আর বিমের ভাগ সংখ্যা দুই ধরনের কারণে এই দুইটা, মোট 4টা অপশন আছে এই রাইডার কনস্ট্যান্ট নির্ণয়ের জন্য।
এই ধরনের যে অপশানটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে সেটাই ফলো করতে হবে। এবং রাইডারের এই ভর এবং রাইডার বিমের যে ভাগ সংখ্যা এটা তোমার প্রশ্নে অবশ্যই উল্লেখ করে দেওয়া থাকবে। যে ধরনেরটা উল্লেখ থাকবে তুমি সেটা ব্যবহার করে রাইডার কনস্ট্যান্ট নির্ণয় করে অঙ্ক করতে পারবে বা রাসায়নিক বস্তুর ভর নির্ণয় করতে পারবে। এরপরে আমরা দেখব ডিজিটাল ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্স সংক্রান্ত অঙ্ক। আসলে এখানে তো অঙ্ক দেখাতে পারলে তোমাদের আরও প্র্যাকটিক্যাল বুঝতে পারতে বা খুব সহজ হতো বোঝা, কিন্তু এটা দেখা যাক বাস্তবে যখন ক্লাস হবে তখন দেখানোর চেষ্টা করব, বা জুম অ্যাপসে যদি সম্ভব হয় এটাও দেখাবো। দেখি আমরা এর পরবর্তী অংশে আছে ডিজিটাল ব্যালেন্স। বর্তমানে পলভঙ্গি ব্যালেন্সের পরিবর্তে ল্যাবরেটরিতে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিজিটাল ব্যালেন্স ব্যবহৃত হয়। ডিজিটাল ব্যালেন্সে একটি মাত্র পাল্লা থাকে এবং একে টপ লোডিং ব্যালেন্সও বলা হয়, অর্থাৎ একটি মাত্র যে পাল্লা থাকে ওই পাল্লার উপরেই বস্তু রাখা হয় এবং ভর পরিমাপ করা হয়, এই জন্য একে টপ লোডিং ব্যালেন্স বলা হয়। এই ডিজিটাল ব্যালেন্স আবার দুই প্রকার। এখানে দেখো 2 ডিজিট ব্যালেন্স বলা হচ্ছে এবং 4 ডিজিট ব্যালেন্স। আমরা ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে দেখো ছবিতে দশমিকের পরে 4টা শূন্য শো করতেছে, অর্থাৎ এটা একটা 4 ডিজিট ব্যালেন্স। যদি কোনো ব্যালেন্সে দশমিকের পরে 2টা শূন্য শো করে বা 2টা অঙ্ক শো করে তখন সেটা হবে 2 ডিজিট ব্যালেন্স। তো আমরা দেখি প্রথমে 2 ডিজিট ব্যালেন্স আছে, যে ডিজিটাল ব্যালেন্সে 2 দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ 1 গ্রামের 100 ভাগের 1 ভাগ বা 0.01 গ্রাম পর্যন্ত ভর সঠিকভাবে পরিমাপ করা যায় তাকে 2 ডিজিট ব্যালেন্স বলে। এই 2 ডিজিট ব্যালেন্সের সংজ্ঞাটা এখান থেকে এটা জেনে রাখবা যে 1 গ্রামের 100 ভাগের 1 ভাগ বা 0.01 গ্রাম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অপশান, অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ। পূর্বে ব্যবহৃত রাফ ব্যালেন্সের স্থলে বর্তমানে 2 ডিজিট ব্যালেন্স সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপে ব্যবহৃত হয়। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা সামনে দেখব। রাফ ব্যালেন্স হচ্ছে যে ব্যালেন্স তোমার ভরটা একেবারে নির্ভুল খুব সূক্ষ্মভাবে নির্ণয় করা হয় না, মোটামুটি একটা কাছাকাছি নির্ভুল মানের খুব কাছাকাছি ভর নির্ণয় করার প্রয়োজন হয়, সেই ধরনের পদার্থের ভর পরিমাপ করা হয় রাফ ব্যালেন্স দ্বারা। এবং এই যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হচ্ছে এগুলো রাসায়নিক নীতিকে ক্ষয় করে বা এটা পরিবর্তন নিয়ে আসে, অর্থাৎ এগুলো চেঞ্জ করে দেয়। এই জন্য এই ধরনের পদার্থের পরিমাপের জন্য এই রাফ ব্যালেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ সামান্য একটু চেঞ্জ হলে বা এদিক ওদিক হলে যাতে ফলাফলে তেমন ধরনের কোনো পরিবর্তন না আসে। ম্যাক্রো ও সেমি মাইক্রো বিশ্লেষণে 2 ডিজিট ব্যালেন্স ব্যবহৃত হয়। অ্যানালাইটিক্যাল সিস্টেম আছে 3 প্রকার, ম্যাক্রো, মাইক্রো, সেমি মাইক্রো এই টাইপের। তো এর ভিতরে যে 2 প্রকার বলা হচ্ছে ম্যাক্রো ও সেমি মাইক্রো অ্যানালাইটিক্যাল বিশ্লেষণে বা অ্যানালাইজেশনে এটা 2 ডিজিট ব্যালেন্স ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আছে 4 ডিজিট ব্যালেন্স। যে ডিজিটাল ব্যালেন্সে 4 দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ 1 গ্রামের 10,000 ভাগের 1 ভাগ। দেখো আমরা 2 ডিজিট ব্যালেন্সে বলছিলাম 1 গ্রামের 100 ভাগের 1 ভাগ, 4 ডিজিট ব্যালেন্সে কিন্তু 1 গ্রামের 10,000 ভাগের 1 ভাগ। তোমরা আবার এটা ধরো না যে 1,000 ভাগের 1 ভাগ, এইটা কিন্তু 4 ডিজিট ব্যালেন্স হচ্ছে 10,000 ভাগের 1 ভাগ বা 0.0001 গ্রাম পর্যন্ত ভর সঠিকভাবে পরিমাপ করা যায় তাকে 4 ডিজিট ব্যালেন্স বলে। 4 ডিজিট ব্যালেন্স প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপে ব্যবহৃত হয়, অর্থাৎ 2 ডিজিট ব্যালেন্স রাফ ব্যালেন্স হিসেবে ব্যবহৃত হয় যেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপে কাজ করে, এবং 4 ডিজিট ব্যালেন্স হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপে ব্যবহৃত হয়। সেমি মাইক্রো ও মাইক্রো বিশ্লেষণে 4 ডিজিট ব্যালেন্স ব্যবহৃত হয়, অর্থাৎ 3টা সিস্টেম বলছিলাম, মাইক্রো, সেমি মাইক্রো এবং ম্যাক্রো। এর ভিতরে ম্যাক্রো সেমি মাইক্রোতে 2 ডিজিট, আবার সেমি মাইক্রো মাইক্রো বিশ্লেষণে 4 ডিজিট ব্যালেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ 4 ডিজিট ব্যালেন্স আমরা সেমি মাইক্রো বিশ্লেষণের কাজেও ব্যবহার করতে পারি, আবার 2 ডিজিট ব্যালেন্সও সেমি মাইক্রো বিশ্লেষণের কাজে ব্যবহার করতে পারি। সেমি মাইক্রোটা উভয় ব্যালেন্সের জন্য কমন, কিন্তু ম্যাক্রো সিস্টেমের জন্য 2 ডিজিট এবং মাইক্রো সিস্টেমের জন্য 4 ডিজিট ব্যালেন্স এটা নির্ধারিত। এই হচ্ছে ডিজিটাল ব্যালেন্স সম্পর্কে মোটামুটি আলোচনা। আমরা বাজারে বিভিন্ন পণ্য ক্রয় করতে যে এখন দেখি সব ডিজিটাল ব্যালেন্সই ব্যবহার করা হয়, তার উপরে পণ্য রেখে ওরা এখানে ভরটা দেখে, এখানে আসলে একটাই শো করতেছে, কিন্তু আমাদের বাজারের ওই বিষয় স্কেলগুলোতে ডিজিটাল ব্যালেন্সগুলোতে ওরা ওখানে ইউনিট প্রাইসও লিখে দেয় এবং ওই জিনিসটার ভর কত, তার দাম কত আসতেছে সব চলে আসে। দেখি আমরা এরপরে কি অপশান আছে, কি অংশ আছে। এখানে বলা হচ্ছে ব্যালেন্সের সুবিধা ও অসুবিধা, অর্থাৎ আমরা এতক্ষণ যেটা পড়লাম যে
ডিজিটাল ব্যালেন্স এবং পলভঙ্গি ব্যালেন্স এদের সুবিধা অসুবিধা সম্পর্কিত এই অংশে আমরা একটু দেখব। তো দেখি আমরা বাম পাশের কলামে বলা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের সুবিধা অসুবিধা, আবার ডান পাশের কলামে বলা হচ্ছে ডিজিটাল ব্যালেন্সের সুবিধা অসুবিধা। সকল কিছুরই সুবিধা অসুবিধা থাকে, তো আমরা দেখি কি কি সুবিধা পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে পাই। এর সুবিধা হচ্ছে এটি হস্তচালিত বিদ্যুৎবিহীন, অর্থাৎ আমরা হাত দ্বারা এটাকে চালনা করতে পারি এবং এটা চালনার জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না। মনে করো কোনো একটা পরীক্ষা নিরীক্ষা করতে যাই, বিদ্যুৎ চলে গেল, এখন তোমার বস্তুটার ভর নির্ণয় করা দরকার কোনো কেমিক্যালসের, সেই ক্ষেত্রে তুমি এই ব্যালেন্স ব্যবহার করে ভর নির্ণয় করতে পারো। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বিদ্যুৎ না হলেও কাজ করবে এবং এটা হাত দ্বারা চালানো যায়। 2 নম্বর সুবিধা হচ্ছে এটি ডিজিটাল ব্যালেন্সের চেয়ে দামে সস্তা, দাম তুলনামূলক কম পলভঙ্গি ব্যালেন্স, এটা একটা বিষয়, সাশ্রয়ী। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যন্ত্রাংশের সমস্যা হলে মেরামত ক্রয় করা যায়, অর্থাৎ পলভঙ্গি ব্যালেন্সের যদি কোনো একটা অংশ ভেঙে যায় বা সমস্যা হয় বা নষ্ট হয়ে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়, সেটা চেঞ্জ করা সম্ভব, ক্রয় করা যায় বা মেরামত করা যায়। অসুবিধার ভিতরে কি কি আছে আমরা যদি সেটা দেখি, পলভঙ্গি ব্যালেন্সের অসুবিধা হচ্ছে সঠিক ভর ও বিশুদ্ধ মান তুলনামূলক কম, অর্থাৎ এক্ষেত্রে ডিজিটাল ব্যালেন্সের মতো খুবই নির্ভুল ভর বা বিশুদ্ধ মান পাওয়া যায় না। আগে এটা ব্যবহার হতো ডিজিটাল ব্যালেন্স আবিষ্কারের পূর্বে, কিন্তু বর্তমানে এটা আসলে ডিজিটাল ব্যালেন্স আসার পরে ডিজিটাল ব্যালেন্সের দ্বারা বেশি নির্ভুল এবং সঠিকভাবে মান নির্ণয় করা যায়। পলভঙ্গি ব্যালেন্স দ্বারাও খুব নির্ভুলভাবে নির্ণয় করা যায়, কিন্তু এখানে একটা শব্দ ব্যবহার করছে তুলনামূলক, অর্থাৎ পলভঙ্গি ব্যালেন্স দ্বারা যে ভুল আসে সেটা কিন্তু না, পলভঙ্গি ব্যালেন্স দ্বারা নির্ভুলভাবে মান নির্ণয় করা যায় আর ডিজিটাল ব্যালেন্স দ্বারাও যায়, কিন্তু এখানে তুলনামূলক, অর্থাৎ পলভঙ্গির চেয়ে তুলনামূলকভাবে ডিজিটালে বেশি নির্ভুল মান পাওয়া যায়। এই জন্য বলা হচ্ছে যে সঠিক ভর ও বিশুদ্ধ মান পলভঙ্গি ব্যালেন্সের তুলনামূলক কম। নিক্তি ও বাটখারা ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ এই যে পলভঙ্গি ব্যালেন্সের নিক্তি থাকে এবং বাটখারাগুলো থাকে, এগুলো ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত হলে ভরের চেঞ্জ আসে, এক পাল্লায় ক্ষয়প্রাপ্ত হলো আর এক পাল্লা মনে করো ক্ষয়প্রাপ্ত হলো না, তখন এটা চেঞ্জ চলে আসে। বা বাটখারা যেটা আমরা ব্যবহার করতেছি দিনে দিনে, ওটা ক্ষয়প্রাপ্ত হলে তার ভর আমরা তো জানতে পারি না, ওই ভুলযুক্ত বা ত্রুটিযুক্ত ভর আমরা পরিমাপ করে থাকি, এই জন্য নিক্তি ও বাটখারা ক্ষয়প্রাপ্ত হয়, এটা একটা অসুবিধা। 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে বায়ু প্রবাহ ও বাটখারার ভরের ত্রুটি সঠিক মান দেয় না, অর্থাৎ যে বায়ু প্রবাহ থাকে এবং বাটখারা ভরের ত্রুটির সঠিক মান দেয় না। পলভঙ্গি ব্যালেন্সে অবশ্য কাঁচের বক্স থাকে, তার ভিতরে সব কিছু দিয়ে কাঁচ গ্লাস টেনে দিয়ে তারপরে ভরটা নেওয়া হয়, তারপরও বায়ু প্রবাহের কারণে দুলতে থাকতে পারে, পাল্লাটা দুলতে থাকে, এই জন্য একটু সমস্যা হয়। সেটা না হয় অ্যাভয়েড করা যায়, আমরা কাঁচের বক্সটা যদি সামনের পাল্লাটা আটকে দেয়, অর্থাৎ গ্লাসটা টেনে দেয়, কিন্তু বাটখারার ভরের যে ত্রুটিটা থাকে এই ত্রুটিটা কিন্তু বোঝার আসলে কোনো উপায় নেই, এই ত্রুটিটা প্রায় থেকে যায় বা বাটখারা দীর্ঘদিন ব্যবহার করলে এবং এই ত্রুটিযুক্ত মান এই পলভঙ্গি ব্যালেন্স থেকে পাওয়া যেতে পারে, এটা একটা অসুবিধা। 4 নম্বর বিষয় হচ্ছে পরিমাপে ব্যক্তিগত ত্রুটি থেকে যায়, সময় বেশি লাগে, এক্ষেত্রে পরিমাপ করতে বেশ সময় লাগে, সবগুলো পাল্লা লেভেল করা বা অ্যাডজাস্টিং স্ক্রু কাজ করা, এতে অনেক সময়ের প্রয়োজন হয়। এবং ব্যক্তিগত ত্রুটি, কোনো একটা মানুষ তার দেখা চোখের সমস্যার কারণে বা কোনো একটা অ্যাঙ্গেলে দেখার কারণে এ ধরনের ত্রুটিও থেকে যায়, দেখা যাচ্ছে সূচক মাঝ বরাবর ঠিক পয়েন্টে নেই, কিন্তু সে অ্যাঙ্গেলে দেখার কারণে মনে করতেছে যে না পয়েন্টে আছে, এই ধরনের হতে পারে, বা পাল্লাটা লেভেল হয়নি তারপর সে মনে করতেছে না হয়েছে, এই ধরনের ব্যক্তিগত ত্রুটির সমস্যা বা সম্ভাবনা থেকে যায়, এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের একটা অসুবিধা। তো আমরা বাম পাশের কলামে পলভঙ্গি ব্যালেন্সের 3টা সুবিধা এবং 4টা অসুবিধা দেখলাম। এরপরে দেখি ডান পাশের কলামে ডিজিটাল ব্যালেন্স সম্পর্কে কি বলা আছে। এখানে বলতেছে ডিজিটাল ব্যালেন্সের সুবিধায় বলা হচ্ছে এটি সূক্ষ্ম পরিমাপে নির্ভরযোগ্য, খুবই নির্ভরযোগ্য, সূক্ষ্ম পরিমাপের জন্য খুব সামান্য পরিমাণ ভরও এখান থেকে পরিমাপ করা যায়, অল্প সময়ের প্রয়োজন হয়, বিদ্যুৎ দ্বারা চালিত, এই জন্য খুব অল্প সময়ে এ পরিমাপ সম্পন্ন করা যায়। ব্যক্তিগত ভুল ও যন্ত্রাংশের ত্রুটি কম, যেটা পলভঙ্গি ব্যালেন্সের অসুবিধা ছিল, আসলে সেই অসুবিধাগুলোই কিন্তু ডিজিটাল ব্যালেন্সে দূর করা হয়েছে এবং এক্ষেত্রে এইগুলোই হচ্ছে সুবিধা, ব্যক্তিগত ভুল হওয়ার সম্ভাবনা ও যন্ত্রাংশের ত্রুটি খুবই কম থাকে এবং ডিজিটালি নির্ভুল পার্ট দেখা যায়। এখানে দেখো আমাদের পলভঙ্গি ব্যালেন্সে রাইডার সরাতে হবে, রাইডার জনিত ভর নির্ণয় করতে হবে, বাটখারা জনিত ভর নির্ণয় করতে হয়, সেই দুইটা ভর যোগ করা লাগে, কিন্তু ডিজিটাল ব্যালেন্সে কিন্তু ডিজিটালি তোমার নির্ভুল পার্ট দিয়ে দেয়, একেবারে সরাসরি তুমি ফাইনালটাই পেতে পারো, অর্থাৎ পলভঙ্গি ব্যালেন্সে যে ক্যালকুলেশন করা লাগে 2 স্টেপের ক্যালকুলেশন এবং সেটা বেশ বড় বা একটু জটিল, কিন্তু ডিজিটাল ব্যালেন্সে তোমার এই ধরনের কোনো ক্যালকুলেশন নেই, ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দেবে। পলভঙ্গি ব্যালেন্সে ওই 2টা স্টেপের ক্যালকুলেশন করে লাস্টে যে রেজাল্ট তুমি পাবা
ডিজিটাল ব্যালেন্স সরাসরি সেই রেজাল্টটাই শো করে, অর্থাৎ এটা খুব বড় একটা সুবিধা ডিজিটাল ব্যালেন্সের। এর কিছু অসুবিধা আছে, আমরা সেগুলো দেখি। বিদ্যুৎ ও চার্জিং ছাড়া ব্যবহার করা যায় না, এটা আসলে ডিজিটাল ব্যালেন্স ডিজিটালি ব্যবহার করা ইলেকট্রনিক্স ডিভাইস, তাহলে তো বিদ্যুৎ ছাড়া এটা ব্যবহার করা যাবে না। এটা একটা অসুবিধা, যেখানে বিদ্যুৎ নেই বা কাজ করতে করতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সেখানে ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা যায় না। ওভারলোড দিলে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। পলবঙ্গি ব্যালেন্সে যেমন বাটখারা ক্ষয়প্রাপ্ত হয়, এক্ষেত্রে এটা যেহেতু টপ লোডিং ব্যালেন্স, এখন উপরে এর একটা রেঞ্জ থাকে, সে সর্বোচ্চ কত পর্যন্ত ভর পরিমাপ করতে পারবে বা ভর দিতে পারবে। তার থেকে যদি অনেক বেশি ভর তার উপরে চাপাই দেওয়া হয়, তাহলে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে, সে প্রকৃত ভর দেবে না। এটা একটা অসুবিধা। ব্যয়বহুল, সহজে মেরামত করা যায় না, যেটা পলবঙ্গি ব্যালেন্সের সুবিধা ছিল, এটা হচ্ছে অসুবিধা। অর্থাৎ এটা বেশ ব্যয়বহুল বা একটু দামি এবং সহজে মেরামত করা যায় না, নষ্ট হয়ে গেলে বা এটা দেখা যাচ্ছে ফেলে দিতে হয় বা চেঞ্জ করার সম্ভাবনা কম, বা পার্টস পাতি পাওয়া যায় কম, মেরামতযোগ্য না ততটা। এই হচ্ছে ব্যালেন্সের সুবিধা অসুবিধা। তো এ পর্যন্ত আসলে ভিডিও, এর আগে আমি 2টা 40 মিনিটের উপরে ভিডিও আপলোড করছি, এগুলোতে বেশ সময় লাগে। এরপরে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, বুয়েট, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড আমরা আগামী দিন দেখব। আজকে আধা ঘন্টা পর্যন্ত হয়েছে, সম্ভবত ক্লাসটা এই পর্যন্তই থাকবে। 30 মিনিটের বেশি হয়ে গেলে মেগাবাইট অনেক বেড়ে যায় এবং সেটা আপলোড করাও বেশ জটিলতার সৃষ্টি হয়। ওয়াইফাই লাইন আছে তারপরেও, আর তোমাদেরও দেখার একটা এনার্জির বিষয় আছে বা ধৈর্য। আধা ঘন্টাও যথেষ্ট সময়, এটা যদি ভালো মতো দেখা হয় এর ভিতরেও বেশ পরিমাণে সিলেবাসের অংশ আছে যেগুলো আমাদের পড়ানো হচ্ছে। তো তোমরা এটা মনোযোগ দিয়ে দেখবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।